আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি অনশট কেমিস্ট্রির এমসিকিউ এর প্রথম ক্লাস করব। আজকে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 রসায়নের ধারণা এবং পদার্থের অবস্থা, এই দুইটা চ্যাপ্টারের এমসিকিউ যেগুলো আমার পরীক্ষায় আসতে পারে সামনে এসএসসি তে, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা রসায়নের ধারণা অধ্যায় থেকে দেখব। দেখো এখানে প্রথমে যে এমসিকিউটা আছে যে কোনটি পেটে অ্যাসিডিটির সমস্যা দূর করে। দেখো আমাদের পেটে মেইনলি কোথায়, মেইনলি হচ্ছে পাকস্থলীতে। পাকস্থলীতে একটা প্রাচীর আসে, সেই প্রাচীর থেকে ক্ষরণ হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এটার জন্য আমাদের পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিটা হয়ে থাকে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয়ে থাকে। এখন যেহেতু পেটের মতো অ্যাসিড জমা হচ্ছে, এটাকে যদি আমরা নিউট্রাল করতে পারি, নিরপেক্ষ করতে পারি, তাহলে তো আমাদের জন্য বেনিফিটেড। এই জন্য এটার সাথে আমাদের একটা ক্ষার যোগ করতে হবে, বেস বা ক্ষার যোগ করতে হবে। যেহেতু সেটা অ্যাসিড, নিউট্রাল করতে গেলে অবশ্যই আমার ক্ষার যোগ করতে হবে। এখন এই ক্ষার দেখো অপশনে কিন্তু চারটা আছে, চারটাই হচ্ছে ক্ষার। অপশনে চারটাই ক্ষার, কিন্তু এর মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুইটা ক্ষার দিতে হয়। কেন দুইটা ক্ষার দিতে হয়? এর মধ্যে এমনি শুধু একটু জেনে রাখো, একটা যদি সিঙ্গেল দেওয়া হয় তাহলে একটার জন্য হয়ে থাকে ডায়রিয়া, ওই ডায়রিয়াটাকে প্রিভেন্ট করার জন্য আরেকটা দেওয়া হয়। এখন যদি একটা সিঙ্গেল দেওয়া হয় সেটার জন্য আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলে একটা কথা আছে, যে কষা হয়ে যাওয়া, এইটা হয়ে থাকে। এই জন্য দুইটা একসাথে দিলে একটা আরেকটাকে রোধ করে, মানে একটার জন্য যে ডায়রিয়া হয় অন্যটার জন্য সে ডায়রিয়াটা কমে যায়, বা অন্যটার জন্য যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেটার জন্য ওটা কমে যায়। যাই হোক, মোটামুটি অ্যাসিডিটি দূর করতে আমাদের ক্ষার জাতীয় পদার্থ দিতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল, অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপের মৌল। খুব সুন্দর করে আমরা এটা মনে রাখতে পারি, 12 এবং 13। আচ্ছা, এরপর হচ্ছে কোনটা উত্তেজক পদার্থ। কোনটা উত্তেজিত হতে পারে তাপের সংস্পর্শে আসলে? নাইট্রাস অক্সাইড হচ্ছে উত্তেজিত পদার্থ। নাইট্রিক অক্সাইড হচ্ছে উত্তেজিত পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটা? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে, আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা 83 এর বেশি হলে তাদেরকে সাধারণত আমরা তেজস্ক্রিয় মৌল বলে থাকি। তা এদের মধ্যে একমাত্র রেডিয়ামটা 80 এর উপরে আছে, বাকি সবগুলা কিন্তু নিচে। এরপরে হচ্ছে আমাদের শরীরে কতটা মৌল আছে, আমাদের শরীরে কতটা মৌল আছে, এটা তো এমনি মুখস্থ রাখতে হবে, বইয়ের ভিতরে আছে। টোটাল 26টি মৌল আছে আমাদের শরীরের মধ্যে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এটাও কিন্তু একটা এমসিকিউ, যে আমের মধ্যে কি থাকে, আমের মধ্যে জৈব অ্যাসিড থাকে। যখন আম পাকে তখন এই অ্যাসিড গুলো থেকে কি সৃষ্টি হয়? যখন আম পাকে তখন অ্যাসিড গুলো থেকে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। গ্লুকোজ ফ্রুক্টোজ কিন্তু সেম জিনিস, সেম জিনিস বলতে এদের আণবিক সংকেতটা সেম, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। জানবা গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোন। এটা পরবর্তীতে জানবা ইন্টারমিডিয়েটে এসে। তো এতটুকু মনে রাখতে হবে, অ্যাসিডটা পরবর্তীতে গ্লুকোজ ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহার করা হয় কোন ধাতুটা? সব থেকে প্রথম ব্যবহার করা হয় গোল্ড বা AU। আচ্ছা, এটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল থেকে দেওয়া হয়েছে। এটা কিসের প্রতীক? এটা কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা আমাদের কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা বলা হয়েছে। আচ্ছা দেখো, আমাদের হ্যাজার্ড সিম্বল আছে টোটাল 10টা। টোটাল হ্যাজার্ড সিম্বল আছে 10টা। এর মধ্যে বিভিন্ন আছে বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ। এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কোনটা? এটা হচ্ছে উত্তেজক পদার্থের। এখন তোমাকে আসতে হবে উত্তেজক পদার্থের এক্সাম্পল কি কি। তো উত্তেজক পদার্থের এক্সাম্পল তোমার বইয়ে বলা আছে সেভেন ডাস্ট, লৌহ অ্যাসিড ক্ষার এবং নাইট্রাস অ্যাসিড। সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড ক্ষার এবং নাইট্রাস অ্যাসিড, তার মধ্যে কোনটা থাকবে তাহলে এখানে? সিমেন্ট ডাস্ট। তাহলে বাকি অপশনগুলো একটু মনে রাখতে পারো, লৌহ অ্যাসিড ক্ষার এবং একটু আগে আমরা আরেকটা পড়ে আসছি, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড।
আচ্ছা, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর? কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর? টিন, লেড, দস্তা, তামা পরিবেশের জন্য ক্ষতিকর কোনটা? তা পরিবেশের জন্য ক্ষতিকর কাদেরকে বলবো আমরা? যারা হচ্ছে ভারী ধাতু। ভারী ধাতুগুলো কিন্তু পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তো এর মধ্যে লেডটা হচ্ছে ভারী ধাতু। লেড, ক্যাডমিয়াম, মার্কারি এইগুলাকে আমরা ভারী ধাতু বলে থাকি। এই ভারী ধাতুগুলো কি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে লেড এবং মার্কারি এই দুইটাই বেশি আমাদের বইয়ে আছে। লেড এবং মার্কারি এদেরকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে ধরা হয়। আচ্ছা, মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সার্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত? তার আগে আসো আগে আমরা একটু বুঝি কোন চিহ্ন দ্বারা কি বোঝায়। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের উত্তেজক পদার্থের জন্য। প্রথমটা হচ্ছে উত্তেজক পদার্থের জন্য। এটা তো বোঝাই যাচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ। এটা তো বোঝাই যাচ্ছে যে বিস্ফোরিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার বিস্ফোরক পদার্থ। আর এটা কি? এটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ, ডেঞ্জার। এটা হচ্ছে আমার বিষাক্ত পদার্থ। তাহলে এবার আমাকে বুঝতে হবে যে এই যে মিথানল, এটা কি একটা অ্যালকোহল? মিথানল হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহলটা কিসের মধ্যে আছে? অ্যালকোহল তো তোমার উত্তেজক হচ্ছে না, অ্যালকোহল তো তোমার রেডিও অ্যাক্টিভ হবে না, মানে কি বলে এই যে তেজস্ক্রিয় হবে না, এটা তো বিস্ফোরক হবে না, একমাত্র এটা বিষাক্ত হতে পারে। আর কি কি আছে বিষাক্ত? তো বিষাক্ত কি কি তো জানোই, বেনজিন, ক্লোরোবেনজিন, বেনজিন এবং ক্লোরোবেনজিন এবং মিথানল, এরা হচ্ছে বিষাক্ত। নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নাইট্রোগ্লিসারিন দিয়ে আমাদের কিন্তু বোমা তৈরি করা হয়, টিএনটি তৈরি করা হয়, ট্রাইনাইট্রোটোলুইন শুনে থাকবা। তো এটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ, ট্রাইনাইট্রোটোলুইন এটা হচ্ছে, বা টিএনটি নাইট্রোগ্লিসারিন। আর এটা হচ্ছে জৈব পারক্সাইড। এই নাইট্রোগ্লিসারিন দিয়েই কিন্তু টিএনটি তৈরি করা হয়। এই জন্য বইয়ে দেখবা নাইট্রোগ্লিসারিন আছে, টিএনটি আছে, আরেকটা কি জৈব পারক্সাইড। এটা বিষাক্ত, পারক্সাইড মানে সেটা হচ্ছে বিষাক্ত বলতেছে, এটা বিস্ফোরক হয়ে থাকে। তো এরাই হচ্ছে তোমার বিস্ফোরক। কোনটার আবিষ্কার মানব সভ্যতা থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে? ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখন সর্বপ্রথম এই ব্রোঞ্জ তো তৈরি করা হয়, ব্রোঞ্জ না তৈরি করা হলে তো কোথাও পাওয়া যায়নি। কি দিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় এটা মনে রাখতে হবে, কপার এবং টিন মিশ্রিত করে। কপার এবং টিন বা এসএন ধাতু এই দুইটা মিশ্রিত করে আমাদের ব্রোঞ্জ তৈরি করা হয়, এটা এমসিকিউতে আসতে পারে। কপার এবং টিন মিলে আমরা ব্রোঞ্জ তৈরি করি। আচ্ছা, এরপরে আসতেছে কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? আমরা দেখো প্রথমে পড়ে আসছি কাঁচা আম থেকে আমাদের গ্লুকোজ, কাঁচা আমে যে অ্যাসিড থাকে সেটা থেকে আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ হয়। এখন সেই বলতেছে অ্যাসিডটার নাম কি? কাঁচা আমের অ্যাসিডটার নাম হচ্ছে সাকসেনিক অ্যাসিড। কাঁচা আমে যে অ্যাসিডটা থাকে সেটাকে বলা হয় সাকসেনিক অ্যাসিড। বিস্ফোরক পদার্থ কোনটি আবার দেখো? বিস্ফোরক পদার্থ মধ্যে এই যে টিএনটি ছিল, জৈব পারক্সাইড ছিল, আরেকটি কি পড়ছিলাম আমরা? নাইট্রোগ্লিসারিন। সাথে সাথে পড়ে ফেলতে হবে। এই যে জৈব পারক্সাইড হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ। নিচের কোনটা হজমে সহায়তা করে থাকে? হজমে সাহায্য করে কোনটা? দেখো পাকস্থলীতে বলছিলাম না আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ওইটার জন্যই খাবার হজম করতে সহায়তা করে। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনিয়ে ল্যাভাসিয়েকে। যদি কেউ অধিক পরিমাণে ফর্মালডিহাইড খেয়ে ফেলে, ফর্মালডিহাইড কি? HCHO, এটাকে বলা হয় ফর্মালডিহাইড। 11 নম্বর চ্যাপ্টারে পড়ছো। এই ফর্মালডিহাইড যদি অধিক মাত্রায় খেয়ে ফেলা হয় তাহলে মানুষ কোমায় যেতে পারে। নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? তা এখানে এটা তো বিস্ফোরক, এটা তো হবে না। এটা তো বিষাক্ত, এটাও হবে না। এই দুইটার মধ্যে দেখো দুইটাতে আগুন জ্বলতেছে, এই দুইটাতে আগুন জ্বলতেছে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এই হাজার সিম্বলের সকল প্রতীক কিন্তু খুব ইম্পর্টেন্ট।
যদি বৃত্তের উপর আগুনের শিখা থাকে সেটাকে বলা হয় জারক গ্যাস। আর যদি সিম্পল এরকম আগুনের শিখা থাকে তাহলে সেটাকে বলা হয় দাহ্য গ্যাস। তাহলে এটা হচ্ছে দাহ্য গ্যাস, আর এটাই হচ্ছে তোমার জারক। বৃত্তের উপর আগুনের শিখা এরকম আসতে পারে, বৃত্তের উপর আগুনের শিখা কি নির্দেশ করে? জারক নির্দেশ করে। আচ্ছা, আন্তর্জাতিক ট্রেফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহার করা হয়? আন্তর্জাতিক ট্রেফয়েল চিহ্নটি সর্বপ্রথম আমেরিকায় ইউজ করা হয়। কোন চিহ্নটা 1946 সালে আমেরিকাতে প্রথম, এই যে কোনটা ব্যবহার করা হয়? ট্রিফয়েল। ট্রিফয়েলের প্রতীক কোনটা? ট্রিফয়েলের প্রতীক কোনটা? এটা না, এটা হচ্ছে তোমার দাহ্য, এটা হচ্ছে তোমার স্বাস্থ্য ঝুঁকির সংকেত, আর এটা হচ্ছে বিষাক্ত, আর এটা তাহলে ট্রিফয়েল চিহ্ন। সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় বা ঘন দ্রবণ কোন ধরনের পদার্থ? এটা হচ্ছে উত্তেজক পদার্থ, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো লঘু হলে সেটা কি হইতো? যদি এটা কি ক্ষার না, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আমরা পড়ছি যে লঘু ক্ষার, লঘু অ্যাসিড, এটা হচ্ছে উত্তেজক পদার্থ। কিন্তু গাঢ় ক্ষার হলে তারা হবে গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার এরা হবে ক্ষয়কারী। গাঢ় অ্যাসিড এবং গাঢ় বেস এরা হচ্ছে ক্ষয়কারী পদার্থ, মানে ক্ষত সৃষ্টি করতে পারে এরা। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কি বলা হয়? আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কি বলা হয়? ট্রিফয়েল। বানান দেখো, ট্রাইফয়েল, টেট্রাফয়েল, ডাইফয়েল, ট্রাইফয়েল আর ট্রিফয়েলের মতো কিন্তু বলাই যেতে পারে, ট্রিফয়েল কিন্তু। আলকেমি শব্দটার উৎস কোনটা? আলকেমি শব্দটার উৎস কোনটি? কেমিস্ট্রি। কার্বন যৌগের দহনের ফলে কি তৈরি হতে পারে? দেখো, কার্বন যৌগের দহনের ফলে, কার্বন দহন বলতে তুমি কয়লা বলতে পারো, কয়লা দহন করছো, দুইটা কথা একটু মনে রাখবা। যদি অসম্পূর্ণ দহন করা হয় সেই জায়গা থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়। আর যদি সম্পূর্ণ দহন করা হয় তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে তোমাদের অত ডিটেলস বলে নাই। তাহলে কার্বনের যৌগ যখন দহন করব সেখান থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো, সেখান থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো, জলীয় বাষ্প তো পাবো। আমি কিন্তু এটা বলছি, এতটুকুই বলছি কারণ এইটা প্রায় পরীক্ষায় আসে যে অসম্পূর্ণ দহনে কি তৈরি হয়। এই যে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড কিন্তু বিষাক্ত, এটাকে বলা হয় নীরবঘাতক গ্যাস, নীরবঘাতক গ্যাস বলা হয়। তাহলে তুমি কার্বনকে পড়াবা, বাতাসে তো অক্সিজেন আছে, তো সে ওই বাতাসে জলীয় বাষ্প আছে বা অক্সিজেন আসে, সেটার সাথে মিশে গিয়ে তোমার জলীয় বাষ্প তৈরি করতে পারবে, মানে পানি তৈরি করবে। আর কার্বন পড়ালে বা কয়লা পড়ালে সেখানে তো অবশ্যই তাপ উৎপন্ন হবে। তার মানে সবগুলাই কারেক্ট। আচ্ছা, নিচে কোনটা সারের উপাদান? নাইট্রোজেনের সার আছে, ফসফরাসের সার আছে। নাইট্রোজেনের সার আছে, ফসফরাসেরও সার আছে। সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন কে? সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন কে? জন ডাল্টন। ভারী ধাতু কি? লেড, আর্সেনিক এরা ভারী ধাতু। লেড এবং আর্সেনিক ভারী ধাতু। ক্যালসিয়াম অক্সাইড এটা তো ক্ষারীয়, পানিতে দ্রবীভূত করলে কি করবে? ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করলে কি করে? এই ক্যালসিয়াম অক্সাইডকে যদি তুমি পানিতে দাও সে তাপটা শোষণ করে নিবে। ক্যালসিয়াম অক্সাইড পানিতে দিলে সে তাপ শোষণ করে নেবে। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে দ্রবণের কি ঘটে? অ্যামোনিয়াম ক্লোরাইড যদি পানিতে দেওয়া হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখো, একটু যদি মনে রাখার চেষ্টা করো, অ্যামোনিয়াম ক্লোরাইড কি? NH4Cl, এটা এইটা কেমন? এটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যাসিডিক। কি করে বললাম অ্যাসিডিক? এইখানে একটু আমি শেখাই, যে কোনো লবণের জলীয় দ্রবণ বের করতে গেলে কি করবা? প্রথমে এটাকে পজিটিভ এবং নেগেটিভ আয়নে ভাগ করবা, পজিটিভটার সাথে তুমি OH দিবা, নেগেটিভটার সাথে তুমি H দিবা। তাহলে এই লবণটা তৈরি হচ্ছে কোনটা থেকে বুঝতে পারলাম? এটা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তো জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সব থেকে শক্তিশালী অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড।
আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার, যার বৈশিষ্ট্য সবল। তাহলে লবণের বৈশিষ্ট্য তাই হবে, সেজন্য এটা বললাম অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাসিডিক লবণ। অ্যাসিডিক লবণ, এরকম এতটুকু মনে রাখো, অ্যাসিডিক লবণ বা অ্যামোনিয়াম ক্লোরাইড যখন তুমি পানিতে দিবা তাপমাত্রা বাড়বে, আর এখানে যখন ক্ষারীয় কিছু তুমি পানিতে দিবা তখন তাপমাত্রা হারাবে, মানে তাপ শোষণ হবে। এতটুকু মনে রাখতে তো অসুবিধা হবে না। এন্টাসিডে কোন যৌগ উপস্থিত থাকে? এন্টাসিড জাতীয় ক্ষারীয় পদার্থ। এন্টাসিড কি এক প্রকার ক্ষার? কিন্তু এন্টাসিড এক প্রকার ক্ষার। সেখানে আমরা কি পড়ছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকবে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকবে 12 এবং 13। ম্যাগনেসিয়াম অক্সাইড না, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকবে MgOH। উত্তেজক পদার্থের অন্তর্ভুক্ত কোনটা? সিমেন্ট ডাস্ট এবং উত্তেজক পদার্থ সিমেন্ট ডাস্ট এবং লৌহ অ্যাসিড লঘু ক্ষার। হ্যাঁ। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটা? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। মেইনলি আমরা যদি বলি সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে মিথেন হাইড্রোকার্বনের মধ্যে। আচ্ছা, খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কি করতে হয়? খাদ্য সংরক্ষণের জন্য আমরা প্রিজারভেটিভস ব্যবহার করি। প্রিজারভেটিভস, এটা আছে প্রাকৃতিক আছে, কৃত্রিমও আছে। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের মধ্যে বা তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে কি প্রযোজ্য? তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে আমাদের কি প্রযোজ্য? দেখো, তেজস্ক্রিয় পদার্থ আমাদের কি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। তেজস্ক্রিয় পদার্থ আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তারপরে বিকলাঙ্গ করে দিতে পারে। এই দুইটাই করতে পারে। তোমাদের বইয়ে আছে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ কি কি আছে? ইউরেনিয়াম আছে আর রেডিয়াম বলা আছে, রুবিডিয়াম কিন্তু না। রুবিডিয়াম বলা নাই। তাহলে ইউরেনিয়াম রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, রুবিডিয়াম না। রেডিয়াম এবং ইউরেনিয়াম এই দুইটা তোমাদের বইয়ে বলা আছে। আচ্ছা, সাথে একটা জিনিস পড়ে ফেলবা, এই যে পরিবেশের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইগুলা একটু পড়ে ফেলতে পারো। তারপরে ওই যে ক্ষত সৃষ্টিকারী কারা? ওই যে বলছিলাম সবল অ্যাসিড সবল ক্ষার, এতটুকু মনে রাখবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষত সৃষ্টিকারী হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় সোডিয়াম, এগুলো কিন্তু সব সবল অ্যাসিড। তাহলে এগুলো তুমি ঘন বা গাঢ় দ্রবণ যাই বলো না কেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার আসো, পাকস্থলীতে কোনটি অতিরিক্ত জমা হলে অ্যাসিডিটির সমস্যা হয়? তো পাকস্থলীতে মেইনলি থাকেই কি বলছি, পাকস্থলীতে মেইনলি থাকেই হচ্ছে HCl, বা পাকস্থলীতে ক্ষরণ হয় HCl। তাহলে HCl-ই হবে। কস্টিক সোডা কাকে বলা হয়? কস্টিক সোডা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে। সংকেতগুলো কিন্তু দরকার। ফ্রুক্টোজ তো বললাম C6H12O6। অ্যাসিটিক অ্যাসিড কি? CH3COOH। আসতে পারে হুবহু যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, ফ্রুক্টোজ গ্লুকোজের সংকেত কি। কাগজে মেইনলি থাকে হচ্ছে সেলুলোজ। কাগজে সব থেকে বেশি পরিমাণে বা মেইনলি থাকে হচ্ছে সেলুলোজ। ফসল উৎপাদনে ব্যবহৃত সারে কোনটা থাকে? এরকম টাইপের এমসিকিউ কিন্তু এর আগেও পড়ছি আমরা। ফসল উৎপাদনে ব্যবহৃত সারে উপস্থিত উপাদান ফসফরাস থাকে, আর্সেনিক না, আর্সেনিক থাকবে কেন? ক্যালসিয়ামের সার আছে, ফসফরাসের সার আছে এবং নাইট্রোজেনের সার আছে। এই তিনটা সার আছে। কোন ধাতুর, এই যে এইটা আমরা পড়ে আসছি না, ব্রোঞ্জ তৈরি করব কোন ধাতু? টিন এবং কপার। টিন এবং কপার দিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এলপিজি, সিএনজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই সংরক্ষণে কোন চিহ্নটা ব্যবহার করা হয়? এলপিজি, সিএনজি তে কোনটা ব্যবহার করা হয়? এরা কি, এরা দাহ্য পদার্থ না? এরা কিন্তু দাহ্য পদার্থ। দাহ্য প্রতি কোনটা আছে? একমাত্র ডি। এটা কি? এটা হচ্ছে আমাদের বিষাক্ত, এটা হচ্ছে জারক এবং এটা হচ্ছে ট্রিফয়েল বা তেজস্ক্রিয়। আচ্ছা, রসায়নে অনুসন্ধান বা গবেষণা পরীক্ষার পঞ্চম ধাপ কোনটা? তাহলে প্রথমে আসো, গবেষণা পরীক্ষার টোটাল ধাপ কয়টা? টোটাল ধাপ হচ্ছে কয়টা? টোটাল ধাপ হচ্ছে তোমার 6টা। এখানে যে 4টা আছে, এই 4টা আমরা দেখি কোনটা কি। পরীক্ষান কত নম্বর ধাপ? পরীক্ষান হচ্ছে 4 নম্বর ধাপ। আমরা প্রথম ধাপে কি বলি? প্রথম ধাপে তুমি যদি কোনো কিছু নিয়ে গবেষণা করবা, প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। বিষয়বস্তু নির্ধারণ করতে হবে।
এরপর কি করতে হবে, তুমি যে বিষয়বস্তুটা নির্ধারণ করছো, সেটা সম্পর্কে তোমার আইডিয়া নিতে হবে, কিছু ধারণা নিতে হবে। এরপরে তোমার প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। তারপরে পরীক্ষণ করবা, এরপরে তুমি তথ্যপত্র সংগ্রহ করবা, এরপরে শেষে ফলাফল পাবা। তাই প্রথমে বিষয়বস্তু নির্ধারণ। দ্বিতীয়ত দ্বিতীয়ত কি করতে হবে, ওই বিষয়বস্তু সম্পর্কে আইডিয়া নিতে হবে, ধারণা নিতে হবে। তারপর এই যে প্রয়োজনীয় বস্তু ও প্রণালী নির্ধারণ, এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে পরীক্ষণ, 5 নম্বরে হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ, 6 নম্বরে হচ্ছে ফলাফল। এটা হচ্ছে 6 নম্বর ধাপ। এটা রিটেনেও আসতে পারে। তারপরে দেখো যে ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে নিচের কোনটা? উত্তেজক পদার্থগুলা ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে। তা উত্তেজক পদার্থ কোনটা আছে এখানে? নাইট্রাস অক্সাইড, এটাই হচ্ছে উত্তেজিত পদার্থ। তা এই মোটামুটি প্রথম অধ্যায় থেকে যে সকল প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া পাইলাম। আচ্ছা, আরেকটা কথা এখান থেকে একটু মনে রাখতে পারি আমরা, সর্বপ্রথম অ্যাটম নাম দেন কে? সর্বপ্রথম অ্যাটম বা পরমাণু নামকরণ কে? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস। উনি কি বলেন যে পরমাণু বা অ্যাটম অবিভাজ্য, এটা বলেন উনি। এই ডেমোক্রিটাসের এই কথাটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে পদার্থের অবস্থা, বা আমরা একটু যদি 2 নম্বর চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে এমসিকিউ দেখো, কোনটির আন্ত আণবিক শক্তি সব থেকে বেশি? কোনটির আন্ত আণবিক শক্তিটা সব থেকে বেশি? আচ্ছা দেখো, আমরা যদি আন্ত আণবিক শক্তির ক্রম বলতে চাই, কঠিনের আন্ত আণবিক শক্তি সব থেকে বেশি, তারপরে হচ্ছে তরল, সব থেকে কম হচ্ছে আমার গ্যাসীয়, সব থেকে কম হচ্ছে আমার গ্যাসীয়। তো এখন এর মধ্যে আমরা একটু যদি খুঁজি, হাইড্রোজেন কেমন? হাইড্রোজেন তো আমরা জানি গ্যাসীয়। নাইট্রোজেন পরিবেশে গ্যাস হিসেবে সবসময় থাকে, সব থেকে বেশি পরিমাণে পরিবেশে নাইট্রোজেনই থাকে। নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয়। আমি একটু হ্যালোজেনের কথাগুলো একটু যদি বলি, দেখো ফ্লোরিন এবং ক্লোরিন, এই হ্যালোজেন গুলা পরিবেশে গ্যাসীয় অবস্থায় থাকে। বোরোমিন, এরা হচ্ছে তরল, বোরোমিন হচ্ছে তরল, আর বাকি থাকে কি আয়োডিন, এই আয়োডিন হচ্ছে কঠিন। দেখো অনেকগুলো এমসিকিউ কিন্তু এখান থেকে আমরা পড়ে ফেললাম। তাহলে আমরা প্রথমে বুঝে নিয়েছি যে আন্তঃআণবিক শক্তি সবথেকে বেশি থেকে কঠিনের। তাহলে এইগুলার মধ্যে, এই 4টা অপশনের মধ্যে একমাত্র আয়োডিন কঠিন না, ক্লোরিন তো গ্যাসীয়। গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি তো সব থেকে কম। এবার 2 নম্বরটা আসো, দেখো একটা আছে অ্যামোনিয়ার দ্রবণ আর একটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এ হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণ আর বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এখানে বলছে কি, এ ও বি দ্রবণের বিক্রিয়ায় কি তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে না? অ্যামোনিয়া দ্রবণ মানে NH3, NH3 এর সাথে তুমি HCl এর বিক্রিয়া করলে কি পাবা? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl পাবা তুমি। কি পাবা? অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl পাবা। এই NH4 যে Cl পাচ্ছি, কি বলছে, এই লবণকে যদি সরাসরি গ্যাসে পরিণত করতে হয় তবে তাপীয় বক্ররেখা কি হবে? সরাসরি গ্যাসীয় করতে তাপীয় বক্ররেখা কি হবে? আচ্ছা, তাহলে এই বি ক্ষেত্র আসতেছে না, গ্যাসে হবে। সময় বাড়বে, টেম্পারেচার বাড়ালে, সময়ের সাথে সাথে কি আমার টেম্পারেচার বাড়লে এখানে দেখো এটা ফুটতে শুরু করবে, ফুটতে শুরু করবে। তা প্রথমটা তো নিচে নামার কথা বলা হয়েছে, এটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। আর বি হচ্ছে স্ফুটনাঙ্কের প্রক্রিয়া, এ বি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া, আর সিডি হচ্ছে স্ফুটনাঙ্কের প্রক্রিয়া। তা এতগুলো দশা তো আমার হয় না, এতগুলো দশা তো আমার হয় না। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়। তো একমাত্র ডি অপশনে সেটা আছে।
মোমে কোন ধরনের মোমে কোন মৌলটা উপস্থিত থাকে? মোমে মেইনলি আমাদের হাইড্রোজেনটা উপস্থিত থাকে। মোমে মেইনলি আমার হাইড্রোজেন থাকে। নিচের কোনটার ব্যাপন হার বেশি? আচ্ছা, দেখো, ব্যাপন হার আমরা আর দ্বারা প্রকাশ করি। ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এগুলো মনে রাখবো। যার আণবিক ভর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে অপরটা কমে। তুমি যদি এখানে আণবিক ভর বাড়াও, এই ব্যাপন হার কমবে। তাহলে আমাকে কি করতে হবে? চারটা অপশনের মধ্যে আমার আণবিক ভর দেখতে হবে। কার আণবিক ভর সব থেকে কম, তার ব্যাপন হার সব থেকে বেশি। ব্যাপন হার বা ব্যাপন সময় কিন্তু আমরা সেম কথাই বলবো এখানে। ব্যাপন হার বা ব্যাপনে আমরা সেম কথাই বলবো। আচ্ছা, আমি আরেকটা কথা এইখানে একটু বলে আসি। দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিশাদল। এই নিশাদল কি? এই নিশাদলকে যখন তুমি উত্তপ্ত করবা, এটা হচ্ছে কঠিন। এটা হচ্ছে উদ্যোপাদিত পদার্থ। কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হবে, তরল অবস্থা কিন্তু আসে না। তরল অবস্থা কিন্তু আসে না। এইটাই এটাই হচ্ছে কঠিন থেকে গ্যাসীয়। এটা হচ্ছে তোমার কঠিন, কঠিন থেকে তরল, তরলের পরে গ্যাসীয়। এটা হচ্ছে সি অবস্থা। এটা হচ্ছে সি অবস্থা। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তুমি বলতে পারো বরফের জন্য। এটা তুমি বরফের জন্য বলতে পারো। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডটা তোমার উদ্যোপাদিত পদার্থ, এটাকে বলা হয় নিশাদল। সেজন্য এটা ডি অপশন হবে। একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, আমরা এখানে কথা বলতেছিলাম, এখানে আসি। এখন আসো, অ্যামোনিয়া NH3, এটার আণবিক ভর কত? 17। কার্বন ডাই অক্সাইডের কত? 44। না মনে না থাকলে বের করে নিবা, বা এগুলো মুখস্থ রাখলে হয়। দেখো, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3, 14 আর 3 17, কার্বনের 12, অক্সিজেনের কত? 32। একটা অক্সিজেনের 16, দুইটা অক্সিজেনের 32, 32 আর 12 44। তারপরে সালফার ডাই অক্সাইড, অক্সিজেনের 32 আর সালফারের 32, 32 32 64। আর ক্লোরিন কত? ক্লোরিন 35.5 আর দুইটা ক্লোরিন, তার মানে 71। সব থেকে আণবিক ভর কম কার? অ্যামোনিয়া না? এই জন্য এটার ব্যবহার সব থেকে বেশি। কোন দুইটার ব্যবহার সমান? এইটা তুমি তো এসএসসি তে পড়তেছো, সেম জিনিস তুমি আবার ইন্টারমিডিয়েটে এসেই পড়বা এবং অ্যাডমিশনে আসবে। তো এখন ব্যবহার সমান বলতে কি বলবো আমরা? যার যে দুইটার আণবিক ভর সেম, যে দুইটার আণবিক ভর আমরা সমান পাবো, তাদের আমরা ব্যবহার সমান বলবো। কারণ একই জিনিস আমরা বলছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি দুইটা সমান হয়ে যায়, আণবিক ভর সমান হয়ে যায়, তাহলে তাদের ব্যবহার সেম হয়। তাই মিথেন কত? কার্বন 12 আর হাইড্রোজেন 4, 16। অ্যামোনিয়া আসতেছে 17, তাহলে তো এটা হবে না। C2H4, কার্বন 12 জন 24 আর 4 কত? 28। কার্বন 6 আর 8 14। না, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন 16, 28। এইটাই তো হচ্ছে, বি হচ্ছে। সিডি দেখতে পারো, এখানে কত? 12 জন 24 আর 6 30 আসতেছে। সালফার ডাইঅক্সাইড তো আমরা 64 পড়ছি। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 16। 14 আর 16 কত? 30। আর এটা হচ্ছে 28। একমাত্র বিটাই কারেক্ট। 6, উক্ত লেখটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা নির্দেশ করে? 6 নম্বর লেখচিত্রটি দেখো, এটা কি বোঝা যাচ্ছে? এটা আমরা একটু আগে পড়লাম। এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। একটু আগে দেখছিলাম নিশাদল। একটু আগে দেখছিলাম নিশাদল। তা এই চারটা অপশনের মধ্যে ঊর্ধ্বপাতিত পদার্থ কি আছে? আমি এইটা একটু চেনার উপায়টা বলে দিই। তুমি কিভাবে চিনবা যে এইখানে? দেখো, খেয়াল করো, এই জায়গায় ছিল। এই দুইটার মধ্যে ঊর্ধ্বপাতিত কিভাবে চিনবা? যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা একটা পাও, এক্স অক্ষের সমান্তরাল যদি একটা হয়, তাহলে সেটা হবে ঊর্ধ্বপাতিত। এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি একটি হয়, তাহলে সেটাকে বলবা ঊর্ধ্বপাতিত। যদি একের অধিক হয়, তাহলে সেটাকে তুমি ঊর্ধ্বপাতিত বলবা না। এটা ঊর্ধ্বপাতিত না। দেখো, এ একটা আছে, একটা আছে। তাহলে এখানে যেহেতু একটাই আছে, সেজন্য আমরা বলবো এটা ঊর্ধ্বপাতিত। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নিশাদল, এগুলাই কিন্তু আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। কর্পূর, আয়োডিন, আমরা যদি বলি এখানে আয়োডিন, কর্পূর,
নিশাদল, আর এই একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই চারটা মনে রাখলেও হয়। এগুলাই হচ্ছে তোমার উর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, 7 নম্বরে দেখি, মিথেনের মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। মিথেন কি একটা গ্যাস না? তাই গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল তো দুর্বলই হবে। ব্যাপন হার, মিথেনের 16, অ্যামোনিয়ার 17, তাহলে মিথেনের ব্যাপন হার অ্যামোনিয়া থেকে বেশি। দেখো, আমরা বলছি কি, যার আণবিক ভর কম, যার এম কম, তার ব্যাপন হার বেশি। তো দেখো, মিথেন এবং অ্যামোনিয়ার মধ্যে এই মিথেনের এম কম, আণবিক ভর কম, সেই জন্য তার ব্যাপন হার বেশি হবে। তাহলে 2 নাম্বার তো কারেক্ট, একও কারেক্ট, দুইও কারেক্ট। 3 নাম্বার কি বলছে? ব্যাপন হার অক্সিজেনের থেকে কম। অক্সিজেন কত? অক্সিজেন তো 32, তার থেকে তো কম ঠিকই। না, ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, ব্যাপনের সময় অক্সিজেনের থেকেও কম। মানে এই ব্যাপনের সময় কম মানে কি, ব্যাপন হার বেশি। ব্যাপনের সময় কম মানে হচ্ছে ব্যাপন হার বেশি, এটা মনে রাখতে হবে। ব্যাপনের সময় কম মানে ব্যাপন হার বেশি। এখানে দেখো ব্যাপন, এইটা তাহলে তো একটু উল্টায় ফেলছিলাম। এটা এক উত্তর, কিন্তু এটা হবে না। এখানে কি বলছে একটু ভালো করে বুঝো। ব্যাপন সময় বেশি মানে ব্যাপন হার কম। কার ব্যাপন হার কম? টলুইনের ব্যাপন হার কম। তাহলে একটা কথা এখানে বারবার ভুল করা যাবে না। ব্যাপন সময় বেশি মানে হচ্ছে কি, ব্যাপন হার কম। তার মানে বলতে পারি ব্যাপন হারের সাথে ব্যাপন সময় এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যাপন হারের সাথে ব্যাপন সময়ের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে এইখানে কি বলছে, যে ব্যাপনের সময় অক্সিজেনের থেকে কম। হ্যাঁ, ব্যাপন সময় অক্সিজেনের থেকে কম মানে কি, ব্যাপন হার বেশি, তার মানে এখানে সবগুলাই কারেক্ট। আর্দ্র কপার সালফেটের বন্ধ কোনটা হবে? আর্দ্র কপার সালফেট, কপার সালফেট বা ব্লু ভিট্রিয়ল, এটাকে বলা হয় 5 অণু পানি যদি যুক্ত হয় এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট। এটা হচ্ছে তুতে। এটার আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে তুতে। তুতের কালার হচ্ছে নীল। তুতের কালার কি? তুতের কালার হচ্ছে নীল, যেটাকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। বাংলায় বলা হয় তুতে, আর এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল। এটা একটু মুখস্থ মনে রাখতে হবে। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115°C। এটা এখানে কিন্তু নাই, এই জায়গাটাতে কিন্তু এটা নাই। 115°C। আচ্ছা, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? দেখো, এইখানে উদ্যোপাদিত পদার্থ বলছিলাম, এখানে আরেকটা মনে রাখতে পারো, ন্যাপথলিন। এটাও কিন্তু উদ্যোপাদিত পদার্থ। ন্যাপথালিন, এটা উদ্যোপাদিত পদার্থ। তাহলে ন্যাপথালিন উদ্যোপাদিত পদার্থ। যারা উদ্যোপাদিত পদার্থ কোনটা কিন্তু তরল করা যাবে না, সবাই কঠিন থেকে গ্যাসীয় হয়ে যাবে। কর্পূর উদ্যোপাদিত পদার্থ, এটাও কঠিন থেকে গ্যাসীয় হয়ে যাবে। নিশাদল উদ্যোপাদিত পদার্থ, এটাও কঠিন থেকে গ্যাসীয় হয়ে যাবে। একমাত্র ইউরিয়া, এটাই উত্তপ্ত করলে তুমি তরল পাবা। ন্যাপথলিনের সংকেত কোনটা? ন্যাপথলিনের সংকেত কোনটা? ন্যাপথলিনের সংকেত হচ্ছে এই C10H8, এটাই হচ্ছে ন্যাপথলিনের সংকেত। C10H8, এটাই হচ্ছে ন্যাপথলিনের সংকেত। নিচের কোনটা নিঃসরণের হার বেশি? নিচের কোনটি নিঃসরণের হার বেশি? ব্যাপন বা নিঃসরণের হার আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো দেখো, পানি কত? পানি হচ্ছে 18, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, অ্যামোনিয়া হচ্ছে 17, মিথেন হচ্ছে 16। তা কার ব্যাপন হার বেশি? যার আণবিক ভর সব থেকে কম। মিথেনের যেহেতু আণবিক ভর সব থেকে কম, তার ব্যাপন হার সব থেকে বেশি। কর্পূরের সংকেত কোনটা? কোনটি কর্পূরের সংকেত? দেখো, আমরা যদি সবগুলা বলি যে কোনটা কিসের সংকেত, এ হচ্ছে বেনজিন, এ হচ্ছে তোমার বেনজিন।
C10H8 এটা তো আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে তোমার সুক্রোজ, এই হচ্ছে তোমার সুক্রোজ বা চিনি, সুক্রোজ বা চিনি। তাহলে বাকি থাকলো এইটা C10H16O, এইটাই হচ্ছে তোমার কর্পূরের সংকেত, এটাই হচ্ছে তোমার কর্পূরের সংকেত। আচ্ছা, ন্যাপথালিন কি? ন্যাপথালিন উদ্দীপিত পদার্থ, ঠিক আছে। 6টি ন্যাপথালিন উদ্দীপিত পদার্থ, এটা পরমাণু সংখ্যা কয়টা? ন্যাপথালিন কি C10H8 না? C10H8 8 আর 10 18টা, তাহলে এখানে 18টা হবে, 6টা পরমাণু না। আরেকটা হচ্ছে এখানে বলছে যে একান্তর দ্বিবন্ধন, এটা আবার কি জিনিস? দেখো, ন্যাপথালিন আমরা বলতে পারি এরকম দুইটা বেনজিন চক্র যদি পাশাপাশি রাখি সেটাই হচ্ছে আমার ন্যাপথালিন, এইটা। তো এখানে একটা যদি তুমি বন্ধন দাও, বা তুমি এখানে দিলে এ একটা, এ একটা, এ একটা, এই এই এইগুলাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন বা পাই বন্ধন। তো এখানে দেখো টোটাল 1 2 3 4 5টা একান্তর দ্বিবন্ধন আছে, কিন্তু কয়টা এটা চাই না, কিন্তু একান্তর দ্বিবন্ধন আছে এটা বলছে। তার মানে 1 নাম্বার কারেক্ট এবং 2 নাম্বার কারেক্ট, 1 ও 2 কারেক্ট। 16টা পরমাণু, টোটাল 18টা পরমাণু আছে, 10 আর 8 18টা, 6টা পরমাণু তো থাকবে না, শুধু শুধু এখানে 6 দিয়ে দিছে। আচ্ছা, এরপরে আসি, একদিনে দুইবার নেওয়া হয়ে গেছে। ব্যাপন হার কার উপর নির্ভর করবে? ব্যাপন হার মেইনলি কার উপর ডিপেন্ডেন্ট? তা দেখো, আমরা যদি বলি অপশনগুলোর দিকে একটু যদি খেয়াল করি, প্রথমটা বলছে মাধ্যমের প্রকৃতির উপরে, কোন মাধ্যম সেটার উপর তো নির্ভর করবেই। পদার্থের আণবিক ভরের উপর এবং টেম্পারেচারের উপর, টেম্পারেচার বাড়লে কিন্তু ব্যাপন হার বাড়বে, টেম্পারেচার বাড়লে ব্যাপন হার বাড়ে, আণবিক ভর কমলে ব্যাপন হার বাড়ে। তার মানে সবগুলা এখান থেকে কারেক্ট। তাপ প্রয়োগ করলে কোন পদার্থে ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করবে? তাপ প্রয়োগ করলে কোন পদার্থটা ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করবে? দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড প্রত্যেকেই, এই তিনটার প্রত্যেকেই কঠিন থেকে তোমার তরল হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু একমাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা তো উদ্দীপিত পদার্থ, একে যদি তুমি উত্তপ্ত করো এ সরাসরি গ্যাসীয় পদার্থ হয়ে যাবে, তো এটাই ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করবে। আচ্ছা, ঘনীভবনের ক্ষেত্রে কি হয়? ঘনীভবনের ক্ষেত্রে কি হয়? ঘনীভবন কিন্তু বিপরীত রাশি, বাষ্পীভবনের বিপরীত রাশি, বাষ্পীভবনের বিপরীত রাশি। আচ্ছা, তাই ঘনীভবনের ক্ষেত্রে কি হয়? এইটা তো ভুল। দেখো, পদার্থের তাপ শক্তি নির্গত হয়, ঠিক আছে, তাপ শক্তি নির্গত করে, ছেড়ে দেয়, ঠিক আছে। যদি তাপ শক্তি না ছেড়ে দেয় তাহলে তো সে তার কঠিন হতে পারবে না, গতিশক্তি হ্রাস পায়, এইটা ভুল। গতিশক্তি হ্রাস পায়, তাপমাত্রা বাড়ালে, মানে তুমি যখন বাষ্পীভবন করতে চাইবা তাপমাত্রা তো বাড়াতে হবে, তাপমাত্রা বাড়ালে অণুগুলো ছোটাছুটি বাড়ে, তখন কিন্তু গতিশক্তি বাড়ে। কিন্তু তার উল্টা করলে, ঘনীভবন করলে কঠিন হতে হবে, গতিশক্তি কম হয়ে গিয়ে অণুগুলা কাছাকাছি আসতে হবে, সেজন্য গতিশক্তি কিন্তু হ্রাস পাবে। তাহলে তুমি এই 2 নাম্বারটা যদি সঠিক না হয় তাহলে 1 ও 3 কারেক্ট হবে, আর আয়তন তো হ্রাস পাবে ঘনীভবন করলে। গ্যাসীয় অবস্থায় কি অণুগুলো এরকম অনেক ছোট ছোট জায়গা থেকে এত বড় জায়গা দখল করে, কিন্তু যখন এটা কঠিন হয়ে যাবে ঘনীভবনের ফলে, তাহলে কম জায়গা দখল করতেছে, আয়তন কমে যাচ্ছে। ব্যাপনের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? ব্যাপনের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? তো এখানে দেখো তিনটা জিনিস আছে। তা আমরা যদি বলি মিথেন, মিথেনের আণবিক ভর কত? 16। তারপরে আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। আর আছে কি? সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আমরা বলছিলাম হচ্ছে 64, সালফার ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 64। আর হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে 34। তুমি যদি ক্রমে সাজাও তাহলে কি আসবে? প্রথমে আসবে মিথেন, এর আণবিক এর ব্যাপনের সব থেকে বেশি, তারপরে আসবে কি হাইড্রোজেন সালফাইড, এরপরে আসবে কি, এরপরে আসবে কার্বন ডাই অক্সাইড, এরপরে আসবে সবার শেষে ব্যাপনের কম হচ্ছে সালফার ডাই অক্সাইডের। তাই এর মধ্যে অপশন এবার খুঁজো। ও, এখনো তো অ্যামোনিয়া আছে, NH3, NH3 কত? 17, অপশনে অ্যামোনিয়া ছিল 17, তাহলে হাইড্রোজেন সালফাইডের আগে আসবে অ্যামোনিয়া, প্রথমে থাকবে মিথেন, মিথেন, এরপরে আসবে অ্যামোনিয়া। তাহলে মিথেনের পরে এটা তো ভুল, প্রথমটাই ভুল। বি কি? অ্যামোনিয়ার পরে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড, এইটা বি নাম্বারটা কারেক্ট, কিন্তু বাকিগুলো দেখার দরকার নাই। আচ্ছা,
এরপর দেখো ইউরিয়া সারের গলনাঙ্ক কত? 133°C। এগুলো কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, বাকিগুলো আমি বুঝাই দিচ্ছি, বের করতে পারবা। দুই একটা জিনিস মুখস্থ করতে হবে, যেমন সালফারের গলনাঙ্ক কত 115, আর এই যে ইউরিয়া সারের গলনাঙ্ক, এটা তো মুখস্থ করতেই হবে। সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করবে। অ্যামোনিয়াম ক্লোরাইডই কিন্তু ওর ওর যে বৈশিষ্ট্যটাই কিন্তু সাদা। মোমের দহন, এখানে কি উৎপন্ন হয়? মোমের দহন করলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। দহন করলে সেখানে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প উৎপন্ন হবে। আর মোমে তো থাকে হাইড্রোজেন। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হলেও কোনটি পরিবর্তন হয় না? তাপমাত্রা পরিবর্তন করলে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। অণু যা দিয়ে তৈরি সেটার কোনো পরিবর্তন হয় না। মোম যখন গলানো হয়, মোম যখন গলানো হয় সেখানে কি কি হয়? মোম গলানে মোম গলালে সেখানে কি কি হয়? আচ্ছা, মোম যখন গলানো হবে মানে কি? মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়া করানো হবে। মোম প্লাস অক্সিজেন, মোম প্লাস অক্সিজেন। মোমের সাথে যখন অক্সিজেন দেব তখন কি আসবে? প্রথম কথা, এখানে আমার কিছু তাপ উৎপন্ন হবে, এখানে কিছু তাপ উৎপন্ন হবে। তারপর এখানে আমার আলো উৎপন্ন হবে। দেখো, মোম জ্বালালে, তুমি প্র্যাকটিক্যাল চিন্তা করো, মোমবাতি জ্বালালে কি হয়? সেখানে আলো উৎপন্ন হয় না? আলো উৎপন্ন হয়। আর কিছু কিছু দেখবা মোম গলে নিচে পড়তেছে, তার মানে কি? ভ্যাপার বা জলীয় বাষ্প তৈরি হচ্ছে সেখানে। নিচে পড়ে না কিছু? নিচে পড়ে। তাহলে তাপ উৎপন্ন হচ্ছে, আলো উৎপন্ন হচ্ছে, জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। আর কি উৎপন্ন হয়? কিছু দেখবা ধোঁয়া উপরে উড়ে যায়, কার্বন ডাই অক্সাইড। প্র্যাকটিক্যালি বললাম, তাহলে এই চারটা জিনিস তৈরি হবে। তাপ উৎপন্ন হবে, আলো উৎপন্ন হবে। আর গ্যাসীয় অবস্থা, দেখো তোমার মোম ছিল কঠিন, কঠিন থেকে জলীয় বাষ্প হচ্ছে, গ্যাসীয় অবস্থা হচ্ছে, তার মানে কি? আন্তঃআণবিক শক্তি কমতেছে না? আন্তঃআণবিক শক্তি কমতেছে। আমরা প্রথমে পড়ে আসছি মোমে কঠিন অবস্থা, সেখানে মোম বলে না, কঠিন অবস্থায় যে কোনো কিছু থাকলে তার আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, অন্য অবস্থায় গেলে কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, এটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে এখানে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, তাহলে সবগুলাই কিন্তু কারেক্ট। এখানে সবগুলাই কারেক্ট। খুব সুন্দর কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে দিলাম, এভাবে মনে রাখতে হবে। তারপরে আসো, কঠিন থেকে গ্যাস, আবার গ্যাস থেকে তাপ কমালে কঠিন অবস্থায় আসতেছে, এটা কি? উর্ধ্বপাতের পদার্থ। কোনটা প্রযোজ্য নয়? এই শেষে নয় কথাটা খেয়াল করবা। তুতে, এটা কিন্তু প্রযোজ্য না, তুতের ক্ষেত্রে প্রযোজ্য না। তারপর নিচের কোন বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। তাহলে তোমাকে আগে কি করতে হবে? এখানে গ্যাসগুলো নিয়ে আসতে হবে। সালফিউরিক অ্যাসিড এর সাথে কপার দিলে এখানে তুমি কপার সালফেট পাবা, হাইড্রোজেন, ওই পানি পাবা, আর পাবা কি? সালফার ডাইঅক্সাইড গ্যাস। আমি শুধু গ্যাসের নামগুলো লিখতেছি। এখানে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস পাবো। জিঙ্কের সাথে যদি লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, জিঙ্কের সাথে যদি লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। এই লঘু সালফিউরিক অ্যাসিড দিলে সেখানে সালফার ডাইঅক্সাইড আসে না, সেখান থেকে হাইড্রোজেন আসবে। গাঢ় দিলে সালফার ডাইঅক্সাইড পাবা, কিন্তু লঘু দিলে সেখানে তুমি এগুলা তড়িৎ রাসায়নিক শর্ত সিরিজ থেকে বলতে হয়। হাইড্রোজেন নিচে কপার থাকে, হাইড্রোজেনের নিচে কপারের অবস্থান, এজন্য কপার সালফেট এখানে তৈরি হতে পারে। জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, সেখানে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা, আর পানি পাবা। তার মানে এখানে গ্যাসটা আসবে কার্বন ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড আসে। তাই এখানে তো তুমি বুঝতেই পারতেছো, ব্যাপন হার বেশি মানে যার আণবিক ভর কম। তো এই চারটার মধ্যে হাইড্রোজেন আণবিক ভর সব থেকে কম না? বাকিগুলো তো দেখার দরকার নাই। হাইড্রোজেন আণবিক ভর সব থেকে কম, এই জন্য তার ব্যাপন হার সব থেকে বেশি। ন্যাপথলিনে একটা অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকে? ন্যাপথলিনের সংকেতে দেখছি C10H8। ন্যাপথলিনের সংকেত কি ছিল? C10H8। তাহলে এইখানে তোমার কয়টা হাইড্রোজেন আছে? 8টা হাইড্রোজেন আছে না? কার্বন 10টা। পাই বন্ধন কয়টা ছিল? পাই বন্ড ছিল 5টা। 5 পাই, 5 পাই মানে কয়টা ইলেকট্রন? 10 ইলেকট্রন। পাই ইলেকট্রন যদি বলে কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে 10টা। একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে। উর্ধ্বপতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নাই? উর্ধ্বপতনে তো তরল অবস্থার কোনো অস্তিত্ব হয় না, কঠিন থেকে গ্যাসীয় বা বায়বীয়।
আন্তঃআণবিক শক্তি কোনটার বেশি? যেটা কঠিন তার আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি। যেটা কঠিন সেটার আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি। ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, এটা কঠিন। পানির সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশালে দ্রবণের বর্ণ কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হয়, পানির সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশালে দ্রবণের বর্ণ কিরূপ হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারই কিন্তু গোলাপি, তাহলে গোলাপি হবে। কোন পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি? বালি ও গ্লুকোজের মিশ্রণ থেকে কোনটি উৎপাদিত হবে? বালি ও গ্লুকোজের মিশ্রণ থেকে কোনটি উৎপাদিত হবে? এটা তো এর মধ্যে দেখো কোনটাই কি উৎপাদিত পদার্থ আছে? কোনটাই কিন্তু উৎপাদিত পদার্থ না, তার মানে কোনটাই হবে না। এই জায়গায় যদি আমি বলতাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও কাদামাটি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও কাদামাটি এর মধ্যে কোনটা উৎপাদিত হবে, তখন তুমি বলতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অথবা এখানে আমি বলতাম অ্যামোনিয়াম ক্লোরাইড ও কাদামাটি, সেক্ষেত্রে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। বুঝতে হবে তোমাকে কোনটা কোনটা উৎপাদিত পদার্থ, আগে এইটা মনে রাখতে হবে, না হলে তো অ্যান্সার করা সম্ভব না। আচ্ছা, তারপরে আসো কোনটার ব্যাপন হার সব থেকে বেশি? কঠিনে তরলের ব্যাপন, কঠিনে তরলের ব্যাপন, তরলে ব্যাপন, তরলে গ্যাসের ব্যাপন, তরলে কঠিনের ব্যাপন। তরলে গ্যাসের ব্যাপন সব থেকে বেশি, তরলে গ্যাসের ব্যাপন সব থেকে বেশি, এটা মনে রাখতে হবে। হাইড্রোকার্বনের মিশ্রণ, এটার সাথে অক্সিজেন দিয়ে দহন বিক্রিয়া হচ্ছে, তাহলে এ পদার্থটি মূলত দহন বিক্রিয়া হলে কি হয়? দহন বিক্রিয়া হলে সেখানে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, সেই জায়গাটাতে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। তো যাই হোক, এখানে আমার কি বলছে যে এ কি কি নিয়ে তৈরি হয়? এ হচ্ছে হাইড্রোকার্বন। একটা কথা মনে রাখতে হবে, হাইড্রোকার্বন কি? কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি। কিন্তু হাইড্রোকার্বন মানেই হচ্ছে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি, হাইড্রোকার্বন মানে এইটা। আর কি উৎপন্ন হয়? হাইড্রোকার্বনের দহনে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন হয় সবগুলাই হাইড্রোকার্বনের দহনে। যেমন মোম একটা হাইড্রোকার্বন ছিল, কিন্তু মোমের দহনে এই সবগুলা পাইছিলাম। কোন পদার্থের ভর ও আকার নির্দিষ্ট? কোন পদার্থের ভর ও আকার নির্দিষ্ট? কঠিনের ভর আকার কিন্তু ফিক্সড, কঠিন পদার্থের ভর ও আকার ফিক্সড। আচ্ছা, পদার্থের এ থেকে বি অবস্থায় এ অবস্থা থেকে বি অবস্থা পাওয়া সম্ভব। কখন এ অবস্থা থেকে বি অবস্থা পাওয়া সম্ভব? দেখো, এ যদি বলো তুমি কঠিন পদার্থ, কারণ এখানে দেখো এটা সলিড আকারে আছে, আর এখানে দেখো অণুগুলো ছোটাছুটি করতেছে। কখন পাবো? যখন তুমি উত্তপ্ত করবা তখন অণুগুলো ছোটাছুটি বাড়বে, আর একমাত্র তাপ প্রয়োগ করলে। চাপ না, কিন্তু তাপ প্রয়োগ করলে। নিঃসরণ প্রক্রিয়ায় কণাসমূহে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোন ঘটনা ঘটে? নিঃসরণ প্রক্রিয়ায় অণুগুলো যে ছড়াবে সেক্ষেত্রে কি ঘটবে? নিঃসরণ কি ছিল? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের স্থানে যাবে। ব্যাপন বা নিঃসরণের ক্ষেত্রে কি হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপ যাবে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যাবে। সিএনজিতে নিচের কোন গ্যাস থাকবে? সিএনজিতে কোন গ্যাস থাকে? সিএনজিতে আমরা মিথেন পাই। যানবাহনে জ্বালানি হিসেবে মেইনলি উচ্চ চাপে এই মিথেনকে সংকুচিত করা হয়, অনেক বেশি পরিমাণে চাপ দিয়ে গ্যাসটাকে সংকুচিত করা হয়। দেখবা যে সিলিন্ডারের মধ্যে মনে হয় কিন্তু পানি আছে, কিন্তু ওগুলো সব কিন্তু গ্যাস। কিন্তু কেন পানির মতো হয়ে যায়? ওই যে চাপটা কমানো হয়, এজন্য। ওই চাপটা অনেক বেশি বাড়িয়ে এটাকে সংকুচিত করে নিয়ে আসা হয়, চাপ কমানো না, চাপ বাড়ানো হয়। আচ্ছা, মোমবাতি যদি জ্বলতে থাকে, মোমবাতি যদি জ্বলতে থাকে তাহলে কি ঘটে? মোমবাতি জ্বলতে থাকলে কি ঘটে এখানে? মোমবাতি যদি জ্বলতে থাকে, পদার্থের তিন অবস্থা দেখা যায়, যে মোম প্রথমে কঠিন ছিল, তারপরে দেখো গলতেছে, তাহলে ওটা ছিল তরল, তারপরে বাষ্প হচ্ছে, তার মানে তিন অবস্থা, কঠিন, তরল, বাষ্পীয়। এতে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটতেছে সবগুলাই। ভৌত মানে কি? অবস্থার পরিবর্তন। আচ্ছা, স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম কি? স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটার নাম কি? ঘনীভবন। স্ফুটনের বিপরীত কি হবে? ঘনীভবন।
আয়োডিন ও খাবার লবণের মিশ্রণ, সেখানে পাওয়া যাচ্ছে খাবার লবণ। আয়োডিনটা কি হয়ে গেছে? আয়োডিনটা কি? আয়োডিনটা বলছিলাম না আমাদের উর্ধ্বপাতিত পদার্থ। মনে করো কি এটা হচ্ছে উর্ধ্বপাতিত পদার্থ, সে জায়গায় আয়োডিনটা উড়ে গেছে, নাই। তার মানে কি এটা উর্ধ্বপতন প্রক্রিয়া হয়েছে না? এটা কিন্তু আমার উর্ধ্বপতন প্রক্রিয়া হচ্ছে। এরপরে আসো, উদ্দীপকে আয়োডিনের স্থানে বালি ব্যবহার করা হলে কি হতো? উদ্দীপকের স্থানে যদি বালি ব্যবহার করতাম তাহলে কি হতো? কোনো উর্ধ্বপতন হতো না, এটা ঠিক আছে। কোনো উর্ধ্বপতন সংঘটিত হতো না। পৃথক করা যেত, বালি আর তুমি খাবার লবণ একসাথে করবা, আলাদা করতে কিন্তু পারবা না। বালি খাবার লবণ আলাদা করতে তুমি পারবা না। তারপরে কি খাবার লবণ বাষ্পীভূত হবে না, কারণ এ তো উর্ধ্বপাতিত না। তাহলে কেন বাষ্পীভূত হবে? তার মধ্যে মানে একমাত্র 3 নাম্বারটাই কিন্তু আমার কারেক্ট। কোন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে বেশি? কঠিনের প্রথমে পড়ে আসছি, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল সব থেকে বেশি। এটা কি হচ্ছে? তরল থেকে কঠিন হচ্ছে। ধরো এ অবস্থা থেকে বি অবস্থায় রূপান্তর, মানে তরল থেকে কঠিন কখন সম্ভব? তরল থেকে কঠিন কখন সম্ভব? তাপ কমাতে হবে, তাপ অপসারণ করতে হবে। নিঃসরণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? নিঃসরণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? চাপের প্রভাব আছে, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। বড় সুষম ছিদ্রপথে নিঃসরণ ঘটবে না, সরু ছিদ্রপথ হতে হবে নিঃসরণের ক্ষেত্রে, সরু ছিদ্রপথ হতে হবে। আর কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণটা হয়। নিঃসরণ কাকে বলা হয়? যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান হতে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে যাওয়া। আরেকটা কথা মনে রাখতে হবে কি, সজোরে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় নিঃসরণ। গ্যাসীয় পদার্থেরই শুধু হয়, যেমন গাড়ির টায়ার, সাইকেলের টায়ার যে লিক হয়ে যাওয়া না, এটা কিন্তু নিঃসরণ প্রক্রিয়া। টায়ারের ভিতরে চাপ বেশি থাকে, বাইরে চাপ কিন্তু কম থাকে। প্রত্যেক বিশুদ্ধ তরলের কোন বৈশিষ্ট্যটা নির্দিষ্ট? বিশুদ্ধ তরল পদার্থের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা নির্দিষ্ট থাকবে? স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে, স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকবে। আচ্ছা, ব্যাপন প্রক্রিয়ায় কারণ তরলের কি থাকবে? তরলটাকে তুমি তো ফোটাতে পারবা, গলনাঙ্ক তো দরকার নাই, গলনাঙ্ক থাকে কঠিনের। তাহলে 47 নম্বরে যদি দেখি, ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহের ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কি হয়? ব্যাপনের ক্ষেত্রে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কি ঘটে? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে বা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ব্যাপিত হয়। উচ্চ ঘনত্বের স্থান থেকে কি হয়? নিম্ন ঘনত্বের স্থানে ব্যাপিত হওয়ার যে প্রক্রিয়া, ব্যাপন কি হয়? ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো ফিক্স নাই। যেমন নিঃসরণের ক্ষেত্রে তোমার ফিক্স ছিল গ্যাসীয় পদার্থ হবে, কিন্তু ব্যাপন তোমার কঠিন হতে পারে, তরল হতে পারে এবং গ্যাসীয়, সব কিছুরই হতে পারে। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ব্যাপিত হওয়ার যে প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। আর নিঃসরণ ছিল সজোরে বেরিয়ে যাবে, আর এটা ছিল হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বের হবে, স্বতঃস্ফূর্তভাবে। আচ্ছা, এরপর আসো, বাসাবাড়িতে জ্বালানি হিসেবে যে সিলিন্ডার আমরা ব্যবহার করি সেখানে থাকে মেইনলি বিউটেন এন্ড প্রোপেন। সবচেয়ে বেশি পরিমাণে থাকে কিন্তু বিউটেন এবং প্রোপেন। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক জায়গায় আসছে। লাস্ট কোশ্চেন দেখো, ব্যাপন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত আমার কোনটা? ব্যাপনের সাথে কি হয়? তাপ প্রয়োগে কঠিন পদার্থের ব্যাপন হার বাড়ে। তাপ দিলে সবারই ব্যাপন হার বাড়ে মেইনলি। আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্কে ব্যস্তানুপাতিক, তাহলে আণবিক ভর যদি বাড়ে কি বলছি? ব্যাপন হার কমবে। আর সমানুপাতিক 1/√m। তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার তরল পদার্থের থেকেও কম। কঠিনের ব্যাপন হার কি? কঠিন ছড়াবে কম, এজন্য তার ব্যাপন হার কম হবে। তাহলে মানে সবগুলাই কিন্তু কারেক্ট। আমরা প্রথম দুইটা চ্যাপ্টারে অনসার শেষ করছি। নেক্সট পরের দুইটা চ্যাপ্টার আমরা দেখব।